আমরা প্রায়ই আমাদের সামনে অনেক মানুষের এমন অর্জন দেখি, অনেক মানুষের এমন কৃতিত্ব দেখি, অনেক মানুষের এমন কর্মদক্ষতা দেখি, এমন মানুষের কাজের অনেক ফলাফল দেখি, যেগুলো দেখে আমার মনে হয় যে মানুষটা তো এই কাজটা খুবই অনায়াসে করে ফেললো। মানে দেখে মনে হচ্ছে এখানে তার কোনো প্রচেষ্টাই দরকার হয় নাই, মানে খুব সহজে করে ফেললো, কোনো কঠোর প্রচেষ্টার প্রয়োজন পড়ে নাই, এরকম মনে হয় আমাদের কাছে। কিন্তু আসল সত্য হলো, যে কোনো মানুষের যে কোনো কাজ, সে মানুষটা ওই কাজটা করতে আমাদের কাছে যতই মনে হোক জিনিসটা তার জন্য খুবই অনায়াস, খুবই সহজসাধ্য। যতটা সহজসাধ্য মনে হয় বা যতটা অনায়াস মনে হয়, আসলে ওই কাজটার পেছনে ওই মানুষটার ততটাই বেশি পরিশ্রম এবং প্রচেষ্টা ব্যয় করতে হয়েছে। তো এমনটা কেন হয়? প্রথমত, আমরা কেউই কোনো কাজে দক্ষ হয়ে পৃথিবীতে আসি না। আমরা প্রত্যেকেই যে কোনো কাজে দক্ষ হওয়ার জন্য ওই কাজটা আমরা অনেকবার করতে হয়। কোনো একটা কাজে দক্ষ হওয়ার জন্য আমাদের মগজ বা আমাদের শরীর ওই কাজটাকে অনেকবার আবৃত্ত করতে হয়, অনেকবার রিপিট করতে হয়। তো আপনি যখন কোনো একটা কাজ অনেকবার আবৃত্ত করেন, কোনো একটা কাজ যখন অনেকবার রিপিট করেন, তখন আপনার ব্রেন এবং আপনার শরীরের কাছে সেই কাজটা অটোমেটিক হয়ে যায় বা ন্যাচারাল হয়ে যায়। রাইট? তো যেমন একজন প্রথম দিকে যখন আমরা জিমে ব্যায়াম করা শুরু করি, তখন কোনো একটা ভারী বস্তু তুলতে আমাদের হয়তো হাত কাঁপে বা আমরা এত সহজ এটা করতে পারি না। কিন্তু 1 মাস পরে ওই জিনিসটাকেই আমরা কিন্তু আরো অনেক অনায়াসে উপর নিচে করতে পারি। তো এই জিনিসটা মানসিক বা বুদ্ধিভিত্তিক ক্ষেত্রেও ঘটে। আমরা যখন কোনো একটা জিনিস বছরের পর বছর বা মাসের পর মাস, মানে যেখানে যেমন প্রয়োজন, যেমন কাজে যেমন প্রয়োজন, আমরা যখন কোনো একটা কাজ আবৃত্ত করি, রিপিট করি, তো অনেকবার রিপিটের পরে আমাদের মগজ এবং আমাদের শরীরের কাছে ওই জিনিসটা একটা ন্যাচারাল কাজ হয়ে যায়। শুরুতে ওই কাজটা আমাদের জন্য একটা অনেক ভারী লোডের মতো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় ওই লোডটা আর থাকে না। ওই লোডটা আমাদের কাছে মনে হয় না যে এটা কোনো একটা লোড, রাইট? এটা তো এর মানে হলো, আমরা যাই করি, যে যে কোনো কাজেই আমরা দক্ষ হই না কেন, এর পেছনে অনেক লম্বা সময়ের প্রচেষ্টা থাকে, সবার ক্ষেত্রেই। কোনো কাজে যারা দক্ষ মানুষ, তাদের কথা শুনলে বা আপনি তার সামনে দাঁড়িয়ে তাদের কাজ দেখলে আপনার কাছে মনে হবে, মানে তারা এমনভাবে কথা বলতেছেন বা কাজটা এমনভাবে করতেছেন, মনে হচ্ছে যে ব্যাপারটা খুব ইজি। তো এমনটা কেন মনে হয়? তারা হয়তো মাসের পর মাস, বছরের পর বছর ওই কাজটা বারবার রিপিট করেছেন, বারবার আবৃত্ত করেছেন। তো ওই কারণে ওই কাজের প্রসেসটা তাদের ভেতরে তাদের ভেতরে তাদের ভেতরের অংশ হয়ে গেছে, বা তাদের মগজ বা শরীরের কাছে ওই জিনিসটা খুব একটা ন্যাচারাল জিনিস হয়ে গেছে। কিন্তু ওই মানুষটার ওই এত বছরের পরিশ্রমটা কিন্তু আমরা দেখি নাই। আমরা হয়তো আমাদের সামনে উনি দক্ষ হওয়ার পরে আমাদেরকে যদ্দূর দেখিয়েছেন, আমরা সেই জিনিসটাই কেবল দেখি। আমাদের দেখার পেছনে থাকে তার মাসের পর মাস অথবা বছরের পর বছরের পরিশ্রম বা প্রচেষ্টা। আমরা কেবল সর্বশেষ অর্জনটা দেখি, কিন্তু এই অর্জনের পেছনে যে ঘন্টা পর ঘন্টা ট্রেনিং বা প্রশিক্ষণ বা ঘন্টা পর ঘন্টা অনুশীলন এবং কত যে ব্যর্থতা লুকিয়ে আছে, সেটা আসলে আমরা দেখি না। এর মানে কোনো কাজে দক্ষ হতে হলে আপনি ওই কাজটা বারবার রিপিট করতে হবে, ওই কাজটা আবৃত্ত করতে হবে অনেকবার। আরেকটা উক্তি আমি একবার পড়েছিলাম, তো উক্তিটা, এটা কার উক্তি এটা আমার মনে নাই। এটা হলো এরকম: কোনো একটা কাজে গুরু এবং শিষ্যের ভেতরে পার্থক্য হলো, গুরু এবং শিষ্যের ভেতরে পার্থক্য হলো, ওই কাজটা
গুরু যতবার ভুল করেছে, ওই কাজটা গুরু যতবার করেছে না, ওই কাজটা গুরু যতবার ভুলভাবে করেছে, শিষ্য ওই কাজটা ততবার করেও নি। Right? তার মানে শিষ্য একটা কাজ যতবার করেছে, গুরু এর চেয়ে অনেক বেশিবার করেছে। শুধু অনেক বেশিবার করে নাই, গুরু ওই কাজটা শিষ্য যতবার করেছে তার চেয়েও বেশিবার গুরু সেটা ভুলভাবে করেছে। এর মানে কোনো কাজে দক্ষ হওয়ার জন্য আপনি কাজটা বারবার করতে হবে, বারবার ভুল হবে, ওই ভুলের ভেতর দিয়েই আপনি উপরে উঠবেন, ওই কাজে দক্ষ হবেন। এবং যে কোনো একটা কাজে দক্ষ বা এক্সপার্ট, সে ওই কাজটা ভুলভাবেই অনেক বেশিবার করেছে, এবং যে ওই কাজটা শুরু করেছে সে ভুল সঠিক মিলেও এক্সপার্ট মানুষ যতবার ভুল করেছে ততবার করে নাই। তো একটা মানুষ একটা কাজে দক্ষ হতে তার যে সময় লেগেছে, সে যে কতবার ব্যর্থ হয়েছে, সে যে কত ঘন্টার পর ঘন্টা ওই জিনিসটার জন্য প্রশিক্ষণ নিয়েছে, ওই জিনিসটা অনুশীলন করেছে, সেটা যে কেবল আপনি দেখেন না তা না, অনেক সময় মানুষটা নিজেও দেখে না। তো এক্সাম্পলটা আমি আমাকে দিয়ে দিই। যেমন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আহ, আমি রাসেল পারভেজ, আমি গণিতে খুব ভালো, আমি গণিতে খুবই দক্ষ। কিন্তু আমার এখন পর্যন্ত যেটা মনে হয় যে আমি গণিতের পেছনে কিন্তু অত সময় দেইনি, আমি গণিতের পেছনে কিন্তু এত পরিশ্রম করিনি, আমার এখনো মনে হয়। তো এটা আবার কেন মনে হয়? কারণ আমি গণিতে যতটা না দক্ষ, তার চেয়ে বড় একটা আমার গুণ আছে, সেটা হলো আমি খুব ধৈর্যশীল মানুষ। তো আমি একজন মুসলিম। তো আমাদের একটা ধর্মগ্রন্থ আছে যেটা হলো বুখারী শরীফ। আমরা আমাদের ধর্মগ্রন্থ, প্রথম যে ধর্মগ্রন্থ সেটা হলো আল কোরআন। আল কোরআনকে আমরা বিশ্বাস করি আল্লাহর বাণী হিসেবে। এবং আল কোরআনের পরে আমাদের ধর্মগ্রন্থ হলো হাদিস। ওকে। তো এই হাদিস হলো আল্লাহ রাসূল যা করতে বলেছেন বা আল্লাহ রাসূল যা করেছেন, এবং আল্লাহ রাসূলের সামনে যে কাজগুলা অন্য কেউ করার সময় আল্লাহ রাসূল সেটার প্রশংসা করেছেন, বা যে কাজগুলা করলে কেউ নিষেধ করেছেন, অথবা আল্লাহ রাসূলের সামনে যে কাজগুলা কেউ করলে আল্লাহ রাসূল সেখানে কোনো রকম আপত্তি জানাননি, তো এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি হাদিস। তো আমাদের মুসলিম ধর্মে হাদিসের অন্যতম যেই ধর্মগ্রন্থ আছে সেটা বলে বুখারী শরীফ। তো একবার বুখারী শরীফ পড়তে গিয়ে আমি দেখলাম এটা আল্লাহই সেখানে বলছেন যে ধৈর্যের চেয়ে প্রশস্তিকর কোনো কিছু কাউকে দান করা হয় নাই। মানে ধৈর্যের চেয়ে কল্যাণকর কোনো কিছু কাউকে কখনো দান করা হয়নি। তো আমার দেখা যায় প্রায়ই সময় খারাপ যায়, হাতে টাকা পয়সা থাকে না, তখন আমি প্রায়ই নিজেকে সান্ত্বনা দিই, তারপরেও তো আমার মাথার উপরে একটা ছাদ আছে, তারপরেও তো আমি এমন না যে না খেয়ে না খেয়ে আমার দিন যাচ্ছে, এমনও তো না, এভাবে সান্ত্বনা দিই। কিন্তু ওই হাদিসটার কথা মনে পড়লে আমি ভাবি আল্লাহ কিন্তু এই মাথার উপরে ছাদ বা পেটে খাবারের চেয়েও অনেক দামি একটা জিনিস আমাকে দিয়েছেন, সেটা হলো ধৈর্য। তো যাই হোক, ধৈর্যের কারণে ধৈর্যের কারণে হয়তো আমি আসলে টের পাই নাই যে আমি গণিতের পেছনে অনেক পরিশ্রম করেছি। অন্যরা কিন্তু গণিত তো অতটা ভালো করে পড়েও না, তারা টিচাররা গণিত করে দেবেন, সে দেখে দেখে তুলবে, পরীক্ষায় উগরে দিয়ে চলে আসবে। আমি কোনো বিষয়ই এইভাবে পড়ি নাই। তো আমি গণিত কিভাবে, আমি গণিতের পেছনে সময় দিয়েছি, আমি শিখেছি, আমি গণিতের তত্ত্ব পড়েছি, একাধিক সমাধান দেখেছি, নিজে নিজ থেকে সমাধান করতে চেষ্টা করেছি। তো আমি এই জিনিসটা পেছনে যে পরিশ্রমটা করেছি, আমি ধৈর্যশীল মানুষ বলে হয়তো এই পরিশ্রমটা আমার কাছে এখনো এমন কিছু মনে হয় না। কারণ আমি প্রায়ই মানুষকে দেখি সে অল্পতেই কিন্তু একটা গণিত ছেড়ে দেয়, গণিতের নতুন একটা কনসেপ্ট শিখতেছে, সে অল্পতেই ছেড়ে দেয়। আমার ছাত্রছাত্রীরাও এরা খুব সহজে একটা গণিতের নতুন কনসেপ্ট একটু হলেই তারা ছেড়ে দেয়, তারা ওই ধৈর্যটা বা আত্মবিশ্বাসটা পায় না। তো অনেক সময় যেটা হবে ওই যে একটা মানুষের কোনো একটা কাজে দক্ষতার পেছনে উনি যে প্রচেষ্টা দিয়েছেন বছরের পর বছর, সে প্রচেষ্টাটা শুধু যে আপনার চোখে পড়বে না, শুধু তাই না, অনেক সময় হয় মানুষটা নিজেরও চোখে পড়ে না।
কিন্তু আপনার চোখে না পড়ুক, আপনার চোখে তো পড়বেই না, কারণ উনি তো আর আপনার সামনে ট্রেনিং করে নাই। আমিও কিন্তু আপনার সামনে গণিত নিয়ে অনেক কঠোর পরিশ্রম করি নাই, আপনার সামনে করি নাই। তো আপনার সামনে পড়ুক, আপনার সামনে তার এই যে মাসের পর মাস বা বছরের পর বছরের পরিশ্রম আপনার চোখে না পড়ুক, বা ওই লোকটার নিজেরও চোখে না পড়ুক, এরপরও সত্য কথা যেটা, সেটা হলো যে কোনো কাজে দক্ষতার পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক প্রচেষ্টা থাকে। কেউই কোনো কাজে এমনিতে দক্ষ হয় না। আপনারা সবাই ওসাইন বোল্টকে চিনেন। পৃথিবীর ইতিহাসে আহ, সবচেয়ে দ্রুত গতির যে দৌড়বিদ আছে তাদের ভেতরে একজন ওসাইন বোল্ট। ওকে, তো ওসাইন বোল্টকে আমি প্রায় যখন স্ক্রিনে দেখেছি বা ফেসবুকে বা ইউটিউবে কোনো রিলসে বা শর্ট ভিডিওতে যখন তার দৌড় দেখি, আমার মনে হচ্ছে সে খুব অনায়াসে দৌড়তেছে, খুব নর্মালি। বাকিরা জান প্রাণ দিয়ে দৌড়তেছে, বাকিরা জান প্রাণ দিয়ে দৌড়ে কিন্তু তার নাগাল পাচ্ছে না, কিন্তু তার দিকে তাকালে মনে হতেছে সে খুব নর্মালি দৌড়তেছে টোটালি। এবং ওসাইন বোল্ট একবার একটা বিশ্ব রেকর্ড করেছিল, আমি বিস্তারিত জানি না, আপনারা হয়তো এই ব্যাপারটা আমার চেয়ে ভালো জানেন। ওসাইন বোল্ট একবার একটা বিশ্ব রেকর্ড করেছিল, একটা দৌড়ের ট্র্যাক, 100 মিটার দূরত্ব না কতটুকু দূরত্ব, 100 মিটার দূরত্বের একটা ট্র্যাক মাত্র 9 সেকেন্ডে সে অতিক্রম করে। মানুষ আগে বিশ্বাস করতো এটা সম্ভবই না, 9 সেকেন্ডে এটা 100 মিটার দূরত্ব অতিক্রম করা সম্ভবই না। কিন্তু উসাইন বোল্ট সেটা একবার করে দেখিয়েছেন, এবং উসাইন বোল্ট এটা করে করে দেখানোর পর অন্যান্যরাও এবার বিশ্বাস করা শুরু করলো না আসলে এটা সম্ভব। তারপর দেখা গেল উসাইন বোল্টের পরে আরো অনেকেও এই রেকর্ডটা ভেঙেছে, মানে 9 সেকেন্ড বা তার চেয়ে কম সময়ে এই 100 মিটার দূরত্বের পথ সে অতিক্রম করেছে দৌড়ে। তো এই উসাইন বোল্টকে আমরা দেখেছি সে খুব এফোর্টলেসলি বা খুব অনায়াসে দৌড়ে, এবং সে 9 সেকেন্ডের যে রেকর্ডটা করেছিল, বিশ্ব রেকর্ডটা করেছিল। তো উসাইন বোল্ট এটা সম্পর্কে একটা কথা বলেছে যে আমি বছরের পর বছর আমি প্রশিক্ষণ করেছি, অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি পৃথিবীর সামনে এই মাত্র কয়েক সেকেন্ড দৌড়ার জন্য। এবং উসাইন বোল্ট এক্স্যাক্টলি কথাটা এভাবে বলেছিল যে আমি 4 বছর ট্রেনিং করেছি, আমি 4 বছর কঠোর ট্রেনিং করেছি, আমি 4 বছর কঠোর প্রশিক্ষণ করেছি, আমি 4 বছর কঠোর অনুশীলন করেছি এই 9 সেকেন্ড দৌড়ার জন্য। তো পৃথিবী কিন্তু দেখেছে উসাইন বোল্টের 9 সেকেন্ডের দৌড়। এই 9 সেকেন্ডের দৌড় আমি দেখেছি, আপনি দেখেছেন, আমি আর আপনি কি দেখিনি? আমি দেখিনি উসাইন বোল্টের 4 বছরের কঠোর অনুশীলন বা কঠোর পরিশ্রম। তো আমি 4 বছরটাকে সেকেন্ডে রূপান্তর করেছি। 4 বছরকে আপনি যদি সেকেন্ডে রূপান্তর করেন তাহলে কত সেকেন্ড হয়? 4 বছরে হলো 12,61,44,000 সেকেন্ড। তার মানে এই পৃথিবীর সামনে 9 সেকেন্ড দৌড়ার জন্য বা এই 9 সেকেন্ডের যে দৌড়টা উসাইন বোল্ট অনায়াসে করেছে, যেটা দেখলে আমার মনে হবে সে খুব সহজভাবে ব্যাপারটা করে ফেললো, মানে কোনো প্রচেষ্টাই লাগলো না মনে হলো, ঠিক আছে। এই যে এই 9 সেকেন্ডের দৌড়ের জন্য উসাইন বোল্ট 12,61,44,000 সেকেন্ড কঠোর অনুশীলন করেছে। এই 9 সেকেন্ডের জন্য 12 কোটি সেকেন্ডেরও বেশি সে পরিশ্রম করেছে। তো একই ব্যাপার বিভিন্ন শিল্পী বা সঙ্গীত শিল্পীদের জন্য, যে অনেকেই দেখা যায় খুব সুন্দর পিয়ানো বাজায়। তো এই যে এত নিখুঁতভাবে তারা পিয়ানো বাজায়, একদিনই তো শিখে নাই, অনেক পরিশ্রম ছিল, অনেক ভুল করেছে। একইভাবে আমাদের দেশে অনেকে দেখি খুব সুন্দর বাঁশি বাজায়, জিজ্ঞেস করে দেখেন। এটা অনেক সময় আমরা মানুষকে ছোট করে কথা বলি, যে আমরা তো যদি আপনাকে এভাবে জিজ্ঞেস করেন শিখতে কত বছর লাগছে, এভাবে যদি জিজ্ঞেস করেন, অনেক সময় আমরা মানুষ, সাধারণ মানুষ হতে পারে, তো আপনি তাকে ছোট করতে চাইতেছেন, সে ডিফেন্স মেকানিজম হিসেবে সে শিখতে লাগছে 2 বছর, কিন্তু সে বলবে বেশি দিন লাগে নাই, হয়তো 2 সপ্তাহ লাগছে ভাই, এটা এইভাবে বলবে। বা অনেক সময় আলাদা মেধা থাকতেও পারে, যে হয়তো 2 সেকেন্ডে ব্যাপারটা ধরে, মানে দুই সপ্তাহে ব্যাপারটা ধরে ফেলেছে, থাকতে পারে। কিন্তু ইন জেনারেল অনেক ভালো ভালো যারা বাদ্যযন্ত্র বাজক, তারা কেউ অল্প দিনে এটা শিখে নাই, তারা ঠিকই কঠোর প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করতে হয়েছে সেটার পেছনে। সেটা আমরা দেখি না, আমরা দেখি তারা স্টেজে উঠে কিছুক্ষণ বাঁশি বাজাইছে বা কিছুক্ষণ পিয়ানো বাজিয়েছেন, বা আমরা দেখি তারা কিছুক্ষণ গিটার বাজিয়েছেন, ঠিক আছে, আমরা ওই সময়টায় তাকে দেখি, কিন্তু এর পেছনের এফোর্টগুলো দেখি না। ওই পেছনে এফোর্ট সবসময় থাকে। এবং
ওই অল্প সময়ের পারফরমেন্স যেটা আমরা দেখি, এর পেছনে তার অনেক অনেক সময়ের অনুশীলন থাকে। উসেন বোল্টের ব্যাপারটা তোমরা দেখলাম, মাত্র 9 সেকেন্ডের জন্য, পৃথিবীর সামনে মাত্র 9 সেকেন্ডের পারফরমেন্সের জন্য উনি 12 কোটি সেকেন্ডেরও বেশি সময় কঠোর অনুশীলন করেছেন। যেমন বিভিন্ন আর্টিস্টরা যারা এই যে বেহালা বাজান, এই বেহালা এবং গিটার যারা এগুলো ভালো বাজান, তাদের প্রতি আমার একটা হিংসা কাজ করে। তো আমার ইচ্ছা আছে আমি একসময় গিটার বাজানো শিখব, এবং যে বেহালা যে বাজানো, এটাও আমি শিখবো ইনশাল্লাহ। তো নিশ্চয়ই এটা আমি অল্পতে শিখতে পারবো না। আমি এবং তাদের মতো দক্ষ না হই, বিশ্বখ্যাত যারা মিউজিশিয়ান তাদের মতো দক্ষ না হই, একটা মিনিমাম পারফরমেন্স দেখানোর জন্য, মানুষের সামনে পারফরমেন্স দেখানোর জন্য রেডি হতে আমি কিন্তু ঠিকই পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সেটা হোক 1 মিনিটের পারফরমেন্স, সেটা হোক 2 মিনিটের পারফরমেন্স। ওই 1 মিনিট 2 মিনিটের পারফরমেন্সের জন্য আমি কিন্তু 1-2 মিনিট প্র্যাকটিস করে যাব না, আমি এর চেয়ে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হয়তো মাসের পর মাস, বছরের পর বছর, এরকম। ওকে। আবার আমরা দেখি অনেক মানুষ খুব সুন্দর বক্তৃতা দিতে পারেন, তারা যখন কথা বলে আমরা তাকিয়ে থাকি। তো এই যে মানুষ যে এভাবে এত সুন্দর পাবলিকলি স্পিকিং করতে পারেন, এই জিনিসটা কিন্তু একদিনে আসে নাই। আমরা অধিকাংশ মানুষই একটু সংকোচ বোধ করি মানুষের সামনে কথা বলতে, যে আমার কথা ভালোভাবে বলতে পারবো কিনা, কথা নিয়ে আবার মুখে আটকায় যায়। মানুষ তো জাজ করার জন্য রেডি, বিভিন্ন নেগেটিভ মানুষ থাকে, তারা সবাই জাজ করার জন্য রেডি অডিয়েন্সে। তো এই যে মানুষের সামনে কথা বলতে পারার এই যে দক্ষতাটা, এটাও কিন্তু একদিনে আসে না। বিভিন্ন মানুষ, অনেক বড় বড় যারা বক্তা, তারা সবাই বলে আয়নার সামনে দাঁড়ায়, বাসায় আয়নার সামনে দাঁড়ায় কথা বলেন। তার মানে অনেক অনেক দিনের প্র্যাকটিসের পরে তারা কিন্তু ভালো কথা বলতে শিখে। এই যে আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, আমি মাস কয়েক আগে যখন ভিডিওগুলো বানাতাম, আমি ভয় পেতাম যে আমি যদি কথার মাঝখানে আটকে যাই। যখনই আমি কথার মাঝখানে আটকে যেতাম, আমি ভিডিওটা একদম কাট করে, আমি ভিডিওটা ডিলিট করে আমি আবার বলতাম। আমার খুব টেনশন ছিল যে আমি কথার ভেতরে আটকে গেলে কি হবে। তো আমি তখন যেটা করতাম, কোনো একটা টপিকে আমি বিস্তারিত লিখে ফেলতাম, অনেক লম্বা লেখা লিখে ফেলতাম। তারপর ওই লেখাটা আমি ক্যামেরার সামনে পড়তাম, একটু একটু দেখতাম, পড়তাম, বা অনেক সময় আমি বলার সময় কিন্তু ওদিকে তাকিয়ে বলতাম। আপনারা খেয়াল করেছেন যারা আমার ভিডিও দেখেন। তো তো আমার ভয় ছিল যে আগে থেকে যদি লেখা না থাকে তাহলে আমি হয়তো কথার মাঝখানে আটকে যাব, আমার কথাটা যেটা বলতে চাই আমি ভালোভাবে বলতে পারবো না। তো এই ভয়ে আমি একটা ভিডিও বানাতে, যে একটা ভিডিও রেকর্ড করতেই, এডিট করা তো পরে, আমি এডিটিংয়েও ভালো না, তো রেকর্ড করতেও আমি প্রচুর সময় ব্যয় করতাম। আমার ভয় হতো যে মানুষ কিভাবে নেয়। তো এই মাত্র সপ্তাহ কয়েক আগে আমি চিন্তা করলাম, আমি এখন মানুষকে শেখানোর জন্য বলার চাইতে আমার যেটা ভালো হয়, আমার মাথার ভেতর যে ইমোশন জমে আছে, সেই ইমোশনের একটা গতি দরকার, সেই ইমোশনের একটা ফ্লুয়েন্সি দরকার। তো ওই ফ্লুয়েন্সির জন্য আমি এখন কথা বলবো। আমি মানুষের সামনে বড়, মানে আহ, বড় বক্তা হওয়ার আমার ইচ্ছা আর এখন নাই। তখন যে ইচ্ছা ছিল তা না, কিন্তু আমার একটা ভয় ছিল যে মানুষ কিভাবে জাজ করে। তো আমি সপ্তাহ কয়েক আগে ওই ভয়টা দূর করেছি, ঠিক আছে। আমার কথা হলো, আমি আমার ভেতর থেকে, আমার জ্ঞান থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি সৎভাবে যা বলবো, সেটা যদি কোনো মানুষের উপকারে আসে, আসুক, আর না আসলে নাই। আর কোনো মানুষের উপকারে যদি এটা আসে তাহলে তো আমি খুশি। কিন্তু আমার এখন আসল উদ্দেশ্য কি, আমাদের জীবনে, আমাদের সবারই, সমাজের সবারই দেখা যায় আমাদের অনেক কথা ভেতরে জমে থাকে, আমাদের অনেক আবেগ ভেতরে জমে থাকে। তো আমি এখন আসলে অনেক অত বড় বড় উদ্দেশ্য নিয়ে আসলে আমি এখন কথা বলি না। তো আমি এখানে কথা বলছি আমার নিজের ইমোশনাল ফ্লুয়েন্সির জন্য, আমার আবেগের ভাষা, আমার চিন্তার ভাষায় একটা গতি দেওয়ার জন্য। এবং এই গতিতে যদি কারো উপকার আসে আমি খুশি, এবং আমার বিশ্বাস উপকার আসবে ইনশাআল্লাহ। তো আমি যে ভয় পেতাম যে আমার আগে স্ক্রিপ্ট লেখা না থাকলে আমি হয়তো কথার মাঝখানে আটকে যাব, কথা ঠিকঠাক বলতে পারবো না, এখন আমি ওইটা বাদ দিয়ে যখন বলা শুরু করলাম, আমি দেখা যাচ্ছে আমি আসলে অতটা আটকাচ্ছি না। ওই ভয়টাই আমাকে আটকে রাখছিল। তো এই সম্পর্কেও একটা উক্তি আমি সম্প্রতি পড়েছি। উক্তিটা হলো এরকম, যে তুমি এখন পাহাড়ে উঠতে ভয় পাচ্ছ, পাহাড়ের দিকে আগাতে ভয় পাচ্ছ, কিন্তু যখন তুমি পাহাড়ের উপরে উঠে যাবে, তখন তুমি দেখবে তোমাকে এতদিন পাহাড় আটকে রাখে নাই,
তোমাকে এতদিন তুমি নিজেই আটকে রাখছো। তো আমরা অনেক ভয়ে নিজেদেরকে আটকে রাখি, কিন্তু একবার ওই ভয়গুলো দূরে সরিয়ে একবার চলা শুরু করেন, দেখবেন আসলে সামনে পাহাড় বলেন যাই বলেন কেউই আপনাকে আটকে রাখে নাই, আপনি নিজেই আপনাকে আটকে রাখছেন। তো যাই হোক, মানুষের সামনে ভালো বক্তৃতা যারা দিতে পারেন তারাও কিন্তু এটা একদিনে শিখেন নাই। মনের ভয় বা অনেক কিছু একদিনের প্রস্তুতিতে ওগুলো দূর হয় নাই, একদিনের প্রস্তুতিতে ওনার কথা পরিষ্কার হয় নাই, একদিনের প্রস্তুতিতে ওনার শব্দ চয়ন পরিষ্কার হয় নাই। তো ওনাদেরকে অনেকবার প্রিপারেশন নিতে হয়েছে, অনেকবার রিহার্সাল করতে হয়েছে, এইভাবে ওনারা ভালো বক্তা হয়েছেন সবাই। আচ্ছা, আমি আরও একটা এক্সাম্পল দেব। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্ববিদ্যালয়ে আমার মেজর ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল। আমি গণিতের ছাত্র হিসেবে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং আমি খুব ভালো এনজয় করেছি। তো আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস সেটা হলো আমি অনেক ভালো প্রোগ্রামার বা আমি অনেক ভালো কোডার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই প্রোগ্রামিং বা এই যে কোডিং এর লাইনে আরেকটা রোল আছে, সে রোলের নাম হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে রোলের নাম। এখন আমি নিজেকে বিশ্বাস করি আমি অনেক ভালো প্রোগ্রামার বা ভালো কোডার, কিন্তু আমার এখন এখনো আমার যেটা এখনো আমার যেটা বিশ্বাস যে আমি প্রোগ্রামার বা কোডার হিসেবেও আমি অনেক ভালো হলেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জব করেছি, দেশের বাইরের কোম্পানিতে জব করেছি, কিন্তু আমি আর এখনো বিশ্বাস আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ভালো না, আমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। তো এর মানে কিন্তু এই না যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি ক্যাপেবল না। এর মানে হলো এই যে যারা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা এই কোডিংয়ের পেছনে, সময়ের পেছনে বা সফটওয়্যার ডেভেলপ করার পেছনে তারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছেন, তারা ঘন্টার পর ঘন্টা কোডিং করেছেন, তারা ঘন্টার পর ঘন্টা নিজের কোডের ভুল বের করেছেন, ঠিক আছে, এটাকে আমরা বলি ডিবাগিং। তো নিজের কোডের ভুল বের করেছেন। তো ওই এফোর্টটা, ওই প্রচেষ্টাটা না দিয়ে আমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো না, এটা আমার বিশ্বাস। তো আমি অবশ্যই চেষ্টা করবো একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এখন একটু বিরতিতে আছি, তো আমি আবার শুরু করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। তো একই কথা, আমি যদি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, এমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে একদিনে বসে একটা অ্যাপ তৈরি করে ফেলে, এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আমি হতে চাই তাহলে আমার কি করতে হবে? আমি এর পেছনে অনেক এফোর্ট দিতে হবে। আমি আমার আশেপাশে যেরকম সিনিয়রদেরকে দেখি অনেক ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি চোখের সামনে দেখছি তারা অনেক দ্রুত একটা অ্যাপ তৈরি করে ফেলতেছেন, একটা ওয়েবসাইট দাঁড় করাই ফেলতেছেন, একটা সিস্টেম দাঁড় করাই ফেলতেছেন। দেখে মনে হচ্ছে এটা ওনারা অনায়াসে করতেছেন, কিন্তু না। কেউই কোনো কিছুতে দক্ষ হয়ে পৃথিবীতে আসে না, এবং কেউ এমনিতেই কোনো কিছুতে দক্ষ হয় না। কোনো কাজে কেউ দক্ষ, কারো কাজ দেখলে আপনার যদি মনে হয় সে কাজটা খুব অনায়াসে করেছে, এর মানে হলো ওই কাজটার পেছনে সে অনেক সময় দিতে হয়েছে, সে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। ওই পরিশ্রমটা, ওই প্রচেষ্টাটা আমার এবং আপনার সামনে নেই। ওকে, তো সব কথার মোট কথা একটাই, আমরা যত পারফরমেন্স দেখি, এটা হোক সঙ্গীতের পারফরমেন্স, সেটা হোক অভিনয়ের পারফরমেন্স, সেটা হোক একজন গণিতবিদের পারফরমেন্স, সেটা হোক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পারফরমেন্স, বা সেটা হোক একজন পাবলিক স্পিকার বা একজন পাবলিক বক্তার পারফরমেন্স, বা একজন রাজনীতিবিদের পারফরমেন্স, যে কোনো পারফরমেন্স যেটা দেখতে আপনার কাছে মনে হয় যিনি পারফর্ম করলেন উনি তো, ওনার কাছে ব্যাপারটা মনে হলো খুবই এফোর্টলেস, এফোর্টলেস একদিনে হয় নাই। এই এফোর্টলেস পারফরমেন্সের পেছনে অনেক মাসের, অনেক বছরের এফোর্ট বসে আছে, এবং সেই এফোর্টটা আমরা দেখি না বলে আমাদের কাছে মনে হয় এত ইজিলি লোকটা কিভাবে করলো। রাইট? তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।